পরীক্ষাতে এটা আপনারা খুবই ভুল করেন। কি ভুল করেন? সেটা হচ্ছে সালফোনাইল ইউরিয়া ড্রাগটা কিন্তু ক্যালসিয়াম চ্যানেলকে ক্লোজ করে না অথবা ওপেন করে না। সালফোনাইল ইউরিয়া ড্রাগটা মেইনলি কাজ করে হচ্ছে পটাশিয়ামের উপরে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আমাদের সিনাস মেডিকেল একাডেমির পক্ষ থেকে ডেভিডসনের কনসেপ্ট ক্লিয়ার সেশন আমরা শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তার এই প্রেক্ষিতে আমরা প্রথম একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি, সেটা হচ্ছে ডায়াবেটিসের যে বেসিক কনসেপ্ট। সেই ডায়াবেটিসের বেসিক কনসেপ্টে যে ডেভিডসনের একটা ছবি আছে, সেই ছবিটা দিয়ে আমরা একটু চেষ্টা করব আপনাদের সামনে কথা বলার। আসলে ডেভিডসন সম্পর্কে আমাদের স্যাররা বলতো সবসময় যে ডেভিডসনের ছবিও কথা বলে। ছবি আসলে কথা বলে কি না সেটা আসলে আমরা ডেভিডসন ব্যাচে যখন আমরা ক্লাস নেই কিংবা ডেভিডসন ব্যাচে যখন আমাদের ভাইরা পড়ায়, তখন তার মাধ্যমে আসলে অনেক কিছু আমরা জানতে পারি, শিখতে পারি। তার এই প্রেক্ষিতে আমরা জাস্ট একটা ছবি নিয়ে কথা বলবো। আসলে একটা ছবিতে কত ইনফরমেশন থাকে ডেভিডসনের, সেই জিনিসটা নিয়ে আমরা একটু কথা বলবো। এই যে একটা ছবি দেখতেছেন, এই বড় একটা জিনিস, এটা আসলে বিশাল একটা মিষ্টির মতো, তাই না? এই মিষ্টিটা হচ্ছে একটা প্যানক্রিয়াটিক বিটা সেল। প্যানক্রিয়াটিক বিটা সেলের যে টোটাল ভিতরে যে কত কিছু হচ্ছে, সেটার জিনিসটাকে একটা পিক্টোগ্রাম হিসেবে ডেভিডসনে একটা ফিগারে দিছে আর কি। সেই ক্ষেত্রে আমরা যদি বলি, নর্মালি ডায়াবেটিস সম্পর্কে আমরা জানি যে ডায়াবেটিস যে জিনিসটা সেটা হচ্ছে হাইপারগ্লাইসিমা হয়, এবং এই হাইপারগ্লাইসিমিয়ার ক্ষেত্রে আইদার সেই অ্যাবসোলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে অথবা রিলেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে। মানে একেবারে দেখা যাচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকতে পারে, অথবা ইনসুলিন একেবারেই আমার বডিতে থাকবে না। সেটা টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিস হিসেবে আমরা বলি। অন্যান্যভাবেও হাইপারগ্লাইসিমা হতে পারে, সেগুলোর প্যাথোফিজিওলজি একটু ডিফারেন্ট হতে পারে। এখানে আলটিমেটলি কি হয়েছে দেখেন, যখন গ্লুকোজের মেটাবলিজমে যখন সমস্যা হচ্ছে, তখন এই জিনিসটাকে আমরা ডায়াবেটিস হিসেবে পাচ্ছি। ইনসুলিনের মেটাবলিজমে যখন সমস্যা হচ্ছে, একটা প্যানক্রিয়াটিক বিটা সেলের ক্ষেত্রে আমরা জানি যে নর্মাল ইনসুলিন যে জিনিসটা করে, ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের যে ব্লাড সুগার আছে, মানে গ্লুকোজটা আছে, এই জিনিসটা সেলের ভিতরে ঢুকানো, তাই না? এটা তো আমরা সবাই জানি। সবচেয়ে মজার কথা হচ্ছে, ইনসুলিন কিন্তু সব সেলে গ্লুকোজ ঢোকাতে ইনসুলিনকে লাগে না। তার মানে আমাদের যে গ্লুকোজটা সেলের ভিতরে ঢুকতেছে, সেই ক্ষেত্রে আমাদের যে একটা রিসেপ্টর আছে, সেটা হচ্ছে গ্লুট রিসেপ্টর। এই গ্লুট রিসেপ্টর যেটা আছে, এই গ্লুট রিসেপ্টরের ক্ষেত্রে, সব গ্লুট রিসেপ্টরের ক্ষেত্রে কিন্তু আমার ইনসুলিন লাগে না, যে ইনসুলিনের মাধ্যমে গ্লুকোজটা ঢুকবে। যেমন প্যানক্রিয়াটিক বিটা সেল, এই প্যানক্রিয়াটিক বিটা সেলে যে গ্লুকোজটা ঢুকবে, এখানে কিন্তু আমার ইনসুলিনের কোনো রোল নাই, ডিরেক্টলি সেই গ্লুকোজটা ঢুকে যাবে। কিন্তু ইনসুলিন সেন্সিটিভ কিছু সেল আছে, যেমন হচ্ছে আমাদের এডিপোস টিস্যু আছে, মাসল টিস্যু আছে, যেগুলোতে ঢুকতে আমার ইনসুলিন লাগবে, সেগুলো হচ্ছে ইনসুলিন সেন্সিটিভ সেল। পরীক্ষাতে এটা খুবই আসে, আপনারা জানেন যে কোনগুলো ইনসুলিন সেন্সিটিভ সেল, এবং সেই ইনসুলিন সেন্সিটিভ সেলে থাকে গ্লুট4 রিসেপ্টর। গ্লুট4 রিসেপ্টর তো তাহলে কোথায় থাকতেছে, যেটা হচ্ছে ইনসুলিন সেন্সিটিভ সেল। কিন্তু প্যানক্রিয়াটিক বিটা সেল এটা একটা ইনসুলিন ইনসেন্সিটিভ সেল। এই ইনসুলিন ইনসেন্সিটিভ সেলে সাধারণত আমাদের এখানে ইনসুলিন ইউজুয়ালি লাগবে না, এবং এখানে কোন রিসেপ্টরটা থাকে, সেটা হচ্ছে গ্লুট2। তাহলে আমার যে গ্লুকোজটা ঢুকতেছে, সে উইদাউট এনি ইনসুলিনের সাহায্য ছাড়াই প্যানক্রিয়াটিক বিটা সেলের ভিতরে ঢুকে যাচ্ছে। প্যানক্রিয়াটিক বিটা সেলে ঢোকার পরে প্রথম কোন জিনিসটা হয়, সেই ছোটবেলা থেকে পড়ে আসছি আমরা ইন্টারমিডিয়েটে, সেই আবুল হাসান স্যারের বই পড়ে আসি, আজমল স্যারের বই পড়ে আসি, সেটা হচ্ছে প্রথম যে সাইকেলটা শুরু হয় সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে এখানেও হিউম্যান বডিতেও সেম, সেলের ভিতরে গ্লাইকোলাইসিস হয়, এবং গ্লাইকোলাইসিস হইতে সবচেয়ে প্রাইম যে এনজাইমটা লাগে, সেটা হচ্ছে গ্লুকোকাইনেজ এনজাইম। এটা আমরা সে ছোটবেলায় পড়ে আসি, তাই না? তারপর কি হয়, তারপরে আমরা জানি যে সেখানে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়, যেটা মাইটোকন্ড্রিয়াতে হয়। তারপর কি হবে, তারপরে এখান থেকে এটিপি তৈরি হয়। মানে এটিপিটা হচ্ছে মেইন এনার্জি কারেন্সি। মানে আমার বাইরে গেলে যেরকম আমাদের টাকা লাগে, আমাদের হিউম্যান বডিতে যে কারেন্সি সেটা হচ্ছে এটিপি। তাহলে এটিপি হচ্ছে আমাদের মেইন এনার্জির যে সোর্সটা, সেটা হচ্ছে এটিপি থেকে আসে। এই এটিপি কি করে, তার মানে দেখেন গ্লুকোজ কিন্তু ঢুকলো, গ্লুকোজ ঢুকার পরে দিন শেষে আমার বিভিন্ন পাথরের মাধ্যমে এটিপি তৈরি করলো। এই এটিপিটা আমাদের একটা চ্যানেল আছে, এই চ্যানেলটা সাধারণত আমাদের চ্যানেলটা হচ্ছে আমাদের যে বলি সেটা হচ্ছে একটা পটাশিয়াম চ্যানেল। এই পটাশিয়াম চ্যানেলটাকে এই এটিপিটা দেখেন ইনহিবিট করে, ঠিক আছে, বন্ধ করে দেয়। যখনই দেখা যাচ্ছে যে এটিপিটা এই পটাশিয়াম চ্যানেলকে ইনহিবিট করে, তখন আমার এই সেলের ভিতরে তখন পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যায়। খুব স্বাভাবিক, পটাশিয়াম তো আর যেতে পারতেছে না, কারণ এই চ্যানেলের মাধ্যমে পটাশিয়াম বাইরে থেকে ভিতরের দিকে, মানে বাইরের দিকে বা ভিতর থেকে বাইরের দিকে যায়। মানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে পটাশিয়ামের সাধারণত ইফ্লাক্স হয়, মানে সে সেলের ভিতরে আছে, সেখান থেকে সে বাইরে চলে যাবে। যখন আপনি এটা অফ করে দিচ্ছেন, তখন কিন্তু পটাশিয়াম আর বাইরের দিকে যেতে পারতেছে না, তখন সেলের ভিতরে কিন্তু পটাশিয়াম বেড়ে যাচ্ছে। সেলের ভিতরে যখন পটাশিয়াম বাড়ে, এটা আপনারা জানেন যে যখন পজিটিভিটি বাড়ে, তখন আমরা বলি ডিপোলারাইজেশন। যখনই সেলের ভিতরে এই ডিপোলারাইজেশন হচ্ছে অথবা পটাশিয়াম বাড়তেছে, তখন এ আবার আরেকটা কাজ করে, সেটা হচ্ছে সে তখন ক্যালসিয়াম চ্যানেলটাকে খুলে দেয়।
ক্যালসিয়াম চ্যানেলকে যখন খুলে দেয় তখন ক্যালসিয়াম ভিতরে ঢুকে, ক্যালসিয়াম ভিতরে ঢুকলে তখন এই বিভিন্ন ধরনের গ্রানিউলস আছে, এই বিটা সেলের ভিতরে বিভিন্ন গ্রানিউলস থাকে। এই গ্রানিউলসগুলোতে আমাদের আলটিমেটলি দেখা যায় বিভিন্ন ধরনের ইনসুলিন আগে থেকে স্টোরেজ থাকে। তখন এই ক্যালসিয়ামটা কি করে, ক্যালসিয়ামটা তখন এই যে বিভিন্ন ধরনের গ্রানিউলসগুলো আছে সেগুলোকে রিগ্রানুলেশন করে, রিগ্রানুলেশন করে তারপরে আমার দেখা যাচ্ছে ইনসুলিনটা আমার সেলের ভিতর বাইরে থেকে সে ব্লাডে চলে আসে। এটা একটা বেসিক মেকানিজম, এটা আমরা সবাই জানি। এখানে কয়েকটা জিনিস আছে। একটা জিনিস দেখেন, এখানে এই পটাশিয়াম চ্যানেলটা, এই চ্যানেলটা যদি আপনি অফ করতে পারেন তাহলে কিন্তু আপনি ইনসুলিনটাকে রিলিজ করতে পারতেছেন, তাই না? সবচেয়ে মজার কথা, এই জিনিসটা যখন আমাদের সায়েন্টিস্টরা জানলো যে এটা যদি আমি অফ করতে পারি তাহলে আমি ইনসুলিনটাকে রিলিজ করতে পারি, তারই উপর বেসিস করে কিন্তু আমাদের একটা ড্রাগ তৈরি করা হয়েছে। এটা আপনারা জানেন যে ড্রাগটাকে বলা হয় সালফোনাইল ইউরিয়া। তাহলে সালফোনাইল ইউরিয়া ড্রাগটা কি করে? সালফোনাইল ইউরিয়া ড্রাগটা পটাশিয়াম চ্যানেলকে অফ করে দেয় এবং পটাশিয়াম চ্যানেলকে অফ করার মাধ্যমে সে ইনসুলিনটাকে রিলিজ করে। এবং সবচেয়ে মজার কথা কি জানেন, সেটা হচ্ছে এই সালফোনাইল ইউরিয়া এটা কিন্তু ইনসুলিন রিলিজ করতেছে। তাহলে ইনসুলিন রিলিজ যে করতেছে, ইনসুলিন ক্যান কজ হাইপোগ্লাইসিমিয়া, এটা কিন্তু সুগার লেভেল কমিয়ে ফেলবে। এটার জন্য দেখবেন সালফোনাইল ইউরিয়া একটা ওরাল ড্রাগ, যেটা আমরা মুখে খাই, যেটা গ্লিকাজাইড নামে পাওয়া যায়। তাহলে এই ড্রাগটা কিন্তু খেলে কিন্তু একটা পেশেন্টের হাইপোগ্লাইসিমিয়া হতে পারে, কারণ সে তো ইনসুলিনটাকে রিলিজ করতেছে, তাই না? তাহলে সালফোনাইল ইউরিয়া কিভাবে কাজ করে, এটা পরীক্ষার জন্য একটা পেড কোশ্চেন, এটা আপনারা জানেন। পরীক্ষাতে এটা আপনারা খুবই ভুল করেন। কি ভুল করেন? সেটা হচ্ছে সালফোনাইল ইউরিয়া ড্রাগটা কিন্তু ক্যালসিয়াম চ্যানেলকে ক্লোজ করে না অথবা ওপেন করে না। সালফোনাইল ইউরিয়া ড্রাগটা মেইনলি কাজ করে হচ্ছে পটাশিয়ামের উপরে, ঠিক আছে? এখন একটু কঠিন মেকানিজমে আসেন। এই মেকানিজমটা হচ্ছে আমরা যখন খাবার খাই, মানে আমরা যখন খাবার খাচ্ছি, একটা জিনিস দেখেন, আমি যখন মুখে খাবার খাচ্ছি, আপনি যখন মুখে খাবার খান, এই খাবারটা যখন ইন্টেস্টাইনে যায়, স্টমাক থেকে ইন্টেস্টাইনে যায়, তার মানে কি হবে, ইন্টেস্টাইন থেকে খাবারটা অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন হয়ে ব্লাড সুগার বেড়ে যাবে। তাহলে একটা জিনিস দেখেন, আপনি যখন মুখে খাবার খাচ্ছেন, মুখে খাবার খেলে যখন এটা ইন্টেস্টাইনে যাচ্ছে, তার সাথে সাথে কিন্তু কি হচ্ছে, ব্লাড সুগার বেড়ে যাচ্ছে। ব্লাড সুগার যখন বাড়তেছে তার মানে আপনার হাইপোগ্লাইসিমিয়া হবে। এটা খুবই একটা নর্মাল ফেনোমেনা, এটা একটা ফিজিওলজি জিনিস। এই জিনিসটার জন্য যে জিনিসটা হয়, এটা আল্লাহ তাআলা তো জানে। আসলে আল্লাহ তাআলা তো হচ্ছে আমাদের মানে আর্কিটেকচার, তাই না? আল্লাহ তাআলা তো সব কিছু জানে যে আমরা অনেক বেশি খাবার খাবো, আমরা বিভিন্ন জায়গায় দাওয়াত খাবো, বুফে খাবো, বেশি বেশি খাবার খেলে তখন তো আমাদের সুগার লেভেল বেড়ে যাচ্ছে। এই জিনিসটাকে কিভাবে কন্ট্রোল করতে পারি? এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারি এইভাবে, আল্লাহ তাআলা এটা আগে থেকেই মেকানিজমটা তৈরি করে ফেলছে, তৈরি করে দিচ্ছে আমাদেরকে। সেটা হচ্ছে যখন খাবার ইন্টেস্টাইনে আসবে, খাবার ইন্টেস্টাইনে থাকলে এই খাবারটা যখনই ইন্টেস্টাইনে যাবে, ইন্টেস্টাইনে যাওয়ার সাথে সাথে যখনই আমার এটা একটা সেন্সিটিভিটি পেয়ে যাবে যে এখন ব্লাড সুগার বাড়বে, তখন ইন্টেস্টাইন থেকে কিছু হরমোন আসবে, যে হরমোনগুলোকে আমরা বলি ইনক্রেটিং হরমোন। জিনিসটা কোন কোন হরমোন আসবে? একটা হচ্ছে GLP-1 হরমোন, আর একটা হচ্ছে GIP, নট VIP। VIP কিন্তু পরীক্ষাতে ভুল করেন, সেটা হচ্ছে GLP-1 আর একটা হচ্ছে GIP। এখন এই দুইটা যে হরমোন আছে, এই দুইটা হরমোনটা সাধারণত আমাদের যখনই এই খাবারটা যাবে, খাবার যাওয়ার সাথে সাথে তখন আমার ইন্টেস্টাইনে এই দুটো হরমোন সেন্স পেয়ে যাবে, এই এখন তো ব্লাড সুগার লেভেল বেড়ে যাবে। তখন তারা যেটা করবে, সাথে সাথে তারা দুটো হরমোন তারা চলে আসবে প্যানক্রিয়াটিক বিটা সেলের কাছে, এসে তারা কিন্তু ইন্টেস্টাইন থেকে আসতেছে, ইন্টেস্টাইন থেকে এসে প্যানক্রিয়াটিক বিটা সেলে এসে তারা যে জিনিসটা করবে সেটা হচ্ছে তারা আমাদের যে ইনসুলিন আছে তাকে, এই প্যানক্রিয়াটিক বিটা সেল যেটা আছে সেই প্যানক্রিয়াটিক বিটা সেলকে দেখেন সে স্টিমুলেট করবে যে তুমি এখন ইনসুলিনটাকে রিলিজ করো, ইনসুলিনটাকে রিলিজ করো, কারণ তুমি এখন খাবার খাইছো, তোমার এখন ব্লাড সুগার বাড়বে, তো তার মানে তুমি এখন ইনসুলিন রিলিজ করো। এটার জন্য এই জিনিসটা, হরমোনটা যেটা আছে সেটা এই জিনিসটাকে অ্যাক্টিভেট করবে। অ্যাক্টিভেট করলে যেটা হবে, তখন ইনসুলিনটা রিলিজ হবে। তার মানে দেখেন এটা একটা নর্মাল ফিজিওলজি, এটা আমাদের বডির একটা ফিজিওলজি। এই যে টোটাল যে একটা প্রসেসটা হইলো না, এই জিনিসটার নাম হচ্ছে ইনক্রিয়েটিং ইফেক্ট। এই ইনক্রিয়েটিং ইফেক্ট যে হরমোনগুলো করে তার নাম হচ্ছে ইনক্রিয়েটিং হরমোন। তো বেসিক জিনিসটা কি, আমি যখন মুখে খাবার খাচ্ছি, মুখে খাবার খেলে তখন দেখা যাচ্ছে খাবারটা যখন ইন্টেস্টাইনে যাচ্ছে, তখন ইন্টেস্টাইনে তখন দুইটা হরমোন চলে আসে। এই হরমোন দুইটা মানে প্যানক্রিয়াটিক বিটা সেলকে স্টিমুলেট করে, এবং প্যানক্রিয়াটিক বিটা সেলকে স্টিমুলেট করলে সেই ইনসুলিনটাকে রিলিজ করতেছে। এই জিনিসটাকে টোটালি বলা হয় ইনক্রিয়েটিং ইফেক্ট। এই ইনক্রিয়েটিং ইফেক্টটা তাহলে আমাদের জন্য ভালো, খুবই স্বাভাবিক। এই জিনিসটাকে আবার আমাদের সায়েন্টিস্টরা দেখলো যে এটা তো আমাদের জন্য ভালো, কি করা যায়? এই জিনিসটাকে আবার কাজ করে তারা ড্রাগ তৈরি করলো। যে ড্রাগগুলো তৈরি করছে তার নাম হচ্ছে ইনক্রিয়েটিং ড্রাগ। ইনক্রিয়েটিং ড্রাগ কী কী আছে এখন আপনারা মার্কেটে খুবই অ্যাভেলেবেল পান, সেটা হচ্ছে DPP-4 ইনহিবিটর, যেটা গ্লিপটিন নামে পাওয়া যায়, আর একটা GLP-1 অ্যাগনিস্ট। এখন এই জিনিসটা দেখেন, যে দুইটা হরমোন যেটার কথা বলছি ইনক্রিয়েটিং হরমোন, একটা হচ্ছে GLP-1, GIP, এটা পরীক্ষার MCQ, পরীক্ষাতে কিন্তু আসে, ভুল করা যাবে না। এই দুইটা হরমোন এটা একটা এনজাইম দ্বারা ভেঙে যায়, একটা এনজাইম দ্বারা ভেঙে যায়। কোন এনজাইম? সেটা হচ্ছে DPP-4 এনজাইম।
ডাইপেপটাইল পেপটাইডেজ এনজাইম। এই এনজাইম দ্বারা এই যে দুইটা হরমোন আছে না, এই দুইটা হরমোন ভেঙে যাবে। এখন এই দুইটা হরমোনটাকে ভাঙতেছে তার মানে ওই এনজাইমটা। এখন যদি আমি ওই এনজাইমটাকে ইনহিবিট করি, তাহলে ওই এনজাইমকে যদি ইনহিবিট করি তার মানে আমার ব্লাডে এই GLP-1 এবং GIP যে হরমোনগুলো ইনক্রিটিং হরমোন, তাদের কিন্তু হাফ লাইফ বেড়ে যাবে, তারা আরও বেশি কাজ করতে পারবে, যেটা আমি চাচ্ছি। তার মানে এই জিনিসটাকে করেই আমরা একটা ড্রাগ তৈরি করছি, নাম হচ্ছে DPP-4 ইনহিবিটর, যেটা গ্লিপটিন নামে পাওয়া যায়। ভিলডাগ্লিপটিন, সিটাগ্লিপটিন, লিনাগ্লিপটিন। এই গ্লিপটিন যে ড্রাগগুলো, এগুলো আর কিচ্ছু না, এগুলো এই যে হরমোনগুলো দেখতেছেন, এই হরমোনগুলো যে এনজাইম ভাঙতেছে তাকে ইনহিবিট করে, তার মাধ্যমে সাধারণত আমরা ড্রাগটা নিয়ে আসছি। তাহলে এটা একটা গেল। আর একটা জিনিস হচ্ছে, আচ্ছা এর ভিতরে আরেকটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, এই ড্রাগগুলোকে রেনাল ফেলিওরে দেওয়া যায় না, শুধুমাত্র লিনাগ্লিপটিনটা দেওয়া যায়। মানে আমাদের যে গ্লিপটিন জাতীয় ড্রাগগুলো আছে, এগুলোর ভিতরে লিনাগ্লিপটিন সাধারণত সিকিডিতে দেওয়া যায়। আচ্ছা এরপরে আসেন, আরেকটা ড্রাগ হচ্ছে GLP-1 অ্যাগনিস্ট। মানে এই রিসেপ্টরটাকেই মানে সে অ্যাক্টিভেট করবে, স্টিমুলেট করবে, এরকম একটা ড্রাগ আছে, সেটা হচ্ছে GLP-1 অ্যাগনিস্ট। GLP-1 অ্যাগনিস্ট হচ্ছে এক্সিলেন্ট ড্রাগ, খুবই ভালো ড্রাগ। সমস্যা হচ্ছে এটা কিন্তু সাবকিউটেনাস রুটে ইউজুয়ালি দেওয়া যায়, ইনসুলিনের মতো এটা সাবকিউটেনাস রুটে কি দেওয়া যায়। তাহলে এই দুইটা ড্রাগ সাধারণত আমরা তৈরি করছি, এদেরকে বলে ইনক্রিটিং ড্রাগ। পরীক্ষাতে প্রচুর আসে, দেখবেন যে ইনক্রিটিং ড্রাগস কি কি, মুখস্থ করার কিচ্ছু নাই, জিনিসটা জাস্ট বুঝে গেলে এই জিনিসটা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। একটা খারাপ সাইড ইফেক্ট আছে, যেটা রিসার্চে দেখা গেছে, এটা FCBS পরীক্ষাতে আসছে, যে এই ইনক্রিটিং ড্রাগগুলো প্যানক্রিয়াটাইটিস করতে পারে। এটা একটা, যদিও এটা রিসার্চে আসছে যে আমাদের ইনক্রিটিং যে ড্রাগগুলো আছে এগুলো ক্যান কজ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। তার মানে এই জাতীয় ড্রাগগুলো খাইছে কোনো একটা পেশেন্ট, হঠাৎ করে সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসলো, রেডিয়েট করতেছে ব্যাকে, তার মানে বোঝা লাগবে কি আপার অ্যাবডোমিনাল পেইন রেডিয়েট টু দ্য ব্যাক, ইট মিনস সামথিং রং, প্যানক্রিয়াটাইটিস হইতে পারে। পেশেন্ট খাচ্ছে এই ড্রাগটা, তার মানে বোঝা লাগবে যে এই ড্রাগ ইনডিউসড প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করছে। তাহলে এটা একটা অপশন চলে গেল। এখন আমাদের তার মানে যে জিনিসটা দেখলাম, এটা হচ্ছে ইনক্রিটিং ড্রাগস। আরেকটা জিনিস হচ্ছে দেখেন, এই যে ছোট বিভিন্ন এই জিন আছে, HNF1 আলফা, 4 আলফা, 1 বিটা, বিভিন্ন জিন, এই জিনগুলা প্যানক্রিয়াটিক বিটা সেলটাকে টোটালি কন্ট্রোল করতেছে। টোটাল প্যানক্রিয়াটিক বিটা সেলটাকে কন্ট্রোল করতেছে এই জিনগুলা। এই জিনগুলোতে যদি কোনো প্যাথোলজি হয়, তখনই কিন্তু আপনার ইনসুলিন মেটাবলিজমের সমস্যা হবে, তাই না? তাহলে এই জিনে যখন কোনো প্যাথোলজি হবে, যখন এই ইনসুলিন মেটাবলিজমের সমস্যা হবে, টোটাল বিটা সেলের সমস্যা হবে, তখন একটা প্যাথোলজি নিয়ে একটা পেশেন্ট আমাদের কাছে আসবে, তখন আমরা বলি একে মোডি, ঠিক আছে, ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস। তার মানে মোডিটা কি আর কিছু না, এই যে জিনগুলো দেখতেছেন, এই জিনগুলোতে যখনই কোনো একটা অ্যাবনর্মালিটি থাকবে, কোনো মিউটেশন হবে, তখন একটা পেশেন্ট ডায়াবেটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, ইয়ং ডায়াবেটিস। এবং এই জিনিসটাকে আমরা বলা হচ্ছে মোডি। মোডির সম্পর্কে একটা জিনিস বলবেন, ইটস এ মিউটেশনগুলো হয় অটোসোমাল ডমিনেন্ট প্যাটার্নের। তার মানে এখানে একটা স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকবে। তার মানে একটা জিনিস দেখেন, ছোট্ট একটা ছবি এখানে কতগুলো ইনফরমেশন আপনাকে দিছে। কি কি ইনফরমেশন দিছে যদি প্রথম থেকে বলি, 1 নাম্বার কথা, প্যানক্রিয়াটিক বিটা সেলে যে রিসেপ্টরটা আছে গ্লুট, সেটা হচ্ছে GLUT2। এটা একটা ইনসুলিন সেন্সিটিভ না, এটা একটা ইনসুলিন ইনসেন্সিটিভ, এটা একটা MCQ। 2 নাম্বার, এখানকার যে জিনিসটা ATP তৈরি করতেছে, সেটা কি করে, পটাশিয়ামকে ইনহিবিট করতেছে। পটাশিয়াম ইনহিবিট করে একটা ড্রাগ, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সালফোনাইল ইউরিয়া। তাহলে সালফোনাইল ইউরিয়া কিভাবে কাজ করে, পটাশিয়ামকে ইনহিবিট করে এবং এটা হাইপোগ্লাইসিমিয়া করে। এরপর আমরা কি দেখলাম, ডিগ্রানুলেশন কে করে, মানে এই বিভিন্ন ধরনের যে গ্রানুলসকে ডিগ্রানুলেট করে, সেটা হচ্ছে ক্যালসিয়াম। এটা পরীক্ষাতে আসছে। আর একটা কি দেখলাম, ইনক্রিটিং ড্রাগস। ইনক্রিটিং ড্রাগসগুলো কি কি আছে, ইনক্রিটিং ইফেক্টটা কি, এই ড্রাগগুলো প্যানক্রিয়াটাইটিস করে এবং এটা আমাদের জন্য খুবই ভালো একটা ড্রাগস। এরপর আমরা কি দেখলাম, মোডি সম্পর্কে আলোচনা করলাম। তাহলে ছোট্ট একটা ছবি এখানে দেখেন কতগুলো ইনফরমেশন আপনাকে দিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ডেভিডসনে কিন্তু এরকম অনেক ছবি আছে। আমরা চেষ্টা করব যে আমরা ডেভিডসনের যে বিভিন্ন ছোট ছোট ছবি আছে, বক্স আছে, চার্ট আছে, সেগুলো নিয়ে ছোট ছোট অনেক ভিডিও করার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা আসতে পারেন, আমাদের নতুন ডেভিডসন ব্যাচ শুরু হচ্ছে। এই ডেভিডসন ব্যাচে আমরা চেষ্টা করব হচ্ছে এইগুলাই আরও ডিটেলস দেখানোর জন্য, পড়ানোর জন্য। আপনাদের ওয়েলকাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সিনস মেডিকেল একাডেমির জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া থাকবে, শুভকামনা থাকবে। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাইকে ওয়েলকাম আমাদের ডেভিডসন ব্যাচে। আসসালামু আলাইকুম।